বলছিস, থ্যাংক ইউ। কেবি একজন জানতে চাইছে কেবির ফুল ফর্ম কি, আমি তো বলতে পারলাম না, আরেকজন শিখাই দিল কিলো ভাই। ভাইয়া কেবির ফুল ফর্ম জানা লাগবে না। আচ্ছা ঠিক আছে। জগতে একটা জিনিস অজানা রয়ে গেল, আর তুই এটা মেনে নিলি। কি বলো ভাইয়া? বললাম জগতে একটা জিনিস অজানা রয়ে গেল। কিছু জিনিস অজানা থাকাই ভালো। আচ্ছা ঠিক আছে। আজকে একটা জিডব্লিউ আসছিল রে। কোনটা ভাইয়া, 1 না 2? বিপদে ফেলাইলি। পাশে বাড়ি যেটা সেটা কি 1 না 2? 1। আলশেরা টুডে আলশেরা মোর আলশেরা। জারিনের সাথে অনেকদিন দেখা হয় না। আজকে আসছিল জারিন। কেসে তার আমন বন্ধে কি বলছে? এই পাশে কে সমস্ত বলে যাও। করোনা ভাইরাস বলতে চলে আসো। আচ্ছা ভাই একটা কাজ করি তো, আজকে তো আমরা তাপগতিবিদ্যার বিভিন্ন রকম কথাবার্তা শুরু করব। তো শুরুতেই নাকি মানুষকে একটু ঝাটকা টাটকা দিলে ভালো লাগে, সকালবেলাও এই কাজ করছিলাম। তো তোদেরকেও দেখি ভাইয়া একটা সুন্দর অঙ্ক দিই। এই অঙ্ক সম্পর্কে ছোটখাটো কথা আমি সবসময় বলি যে ধরেন একদম শেষ মুহূর্তে, মানে আমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্টের আগ মুহূর্তে ক্লাসে দাঁড়াই, তারপর ওই থার্মোডাইনামিক্স থেকে আমি এই অঙ্কই করতে পারবো। ঠিক আছে, তাই একটু কষ্ট করে অঙ্কটা করি তো ভাইয়া, দেখি তো কেমন লাগে। আমরা অবশ্যই থিওরি যাব একটু পরে। আমরা সর্বপ্রথম একটু অঙ্ক করতে নিচ্ছি, দেখি তো কেমন লাগে। থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। একটু লিখে নিন ভাই একটা কাল্পনিক অঙ্ক। যত ইউনিট আছে ভাইয়া সকল এসআই, যত এখানে ইউনিট ব্যবহার করা হবে সব ইউনিট হচ্ছে এসআই। যত ইউনিট আছে সব ইউনিট হচ্ছে এসআই। এই জায়গায় ভাইয়া যে গ্যাসের জন্য এটা দেখানো যাচ্ছে, সেই গ্যাসটা মনে করেন আপনাকে বলা হলো 64 গ্রাম অক্সিজেন। 64 গ্রাম অক্সিজেনের একটা চক্র এটা। তো আপনাকে বলা হচ্ছে ভাইয়া একটা চক্রে কাজ কত, ওয়ার্ক ডান ইন এ কমপ্লেক্স সাইকেল। ওয়ার্ক ডান ইন এ কমপ্লেক্স সাইকেল, একটা পূর্ণ চক্রে কাজ কত, এ বি সি ডি, এই একটা পূর্ণ চক্রে কাজ কত। অনলাইনে যারা আছি ভাইয়া প্রশ্ন বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন ভাইয়া। ভাইয়া আরেকবার রিপিট করবেন? অবশ্যই ভাইয়া। এইখানে 64 গ্রাম অক্সিজেনের প্রেসার ভার্সাস টেম্পারেচার গ্রাফ দেওয়া হয়েছে। এই প্রেসার ভার্সাস টেম্পারেচার যে গ্রাফ, এই গ্রাফ থেকে আপনাকে বের করতে হবে এ বি সি ডি এ, এই যে একটা সাইকেল ভাইয়া, এই ওয়ান সাইকেলে ওয়ার্ক ডানটা কত। ঠিক আছে ভাইয়া। ওকে, যা সঞ্জনা ভাইয়া শরীর কেমন আপনার? তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আতিকা সুস্থ আছিস রে? জি ভাইয়া আলহামদুলিল্লাহ সুস্থ আছি।
আলহামদুলিল্লাহ। আতিকুল কি অবস্থা রে ভাই? আমি ঘুমাইতেছি। এটা চুল বড় হয়ে যাচ্ছে। তার আগে আমার বাসায় বটি আছে, বটি দিয়া একদম দুনিয়া আমার কাছে বিদেশ করি। আমার কাছে বিদেশ করি। দাদা কি খবর? আজকে তো ম্যাচ দিবি না আমার কাছে? এটা যদি না পারছস আমি একদম পুরা নাই করে দেবো। কিসের সূত্র জানতে চাস? একটা গ্রাফ। আমি বুঝলাম। আচ্ছা বললাম তো এটা খুব মজার একটা ম্যাচ। সাইম ভাইয়া কি অবস্থা? অঙ্ক হইলো কিনা একটু জানান তো ভাইয়া। ভাইয়া করছি। ওকে, থ্যাংক ইউ। ওই হিসাম গুরু। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি অঙ্কটা দিয়ে ভুল করে ফেলাইলাম যে ভালো অঙ্ক তো বোঝা উচিত না, তাই তো? তোকে এটা দেওয়া উচিত ছিল, তাই না ভাই? এই যে এটা পিভি সমান এনআরটি, পি এত, ভি এত, এন কত, আর এর মান দিয়ে দিয়ে টি কত, ঠিক না? দেখা যাক আরেকজন এক ফাদার তো ম্যাচ হইছে, আরেক ফাদার এখন অঙ্ক করতে সময় গেছে কপালে। ভাইয়া অনলাইন থেকে কেউ যদি কোনো পজিটিভ রেসপন্স করতে চান একটু খুশি হইতাম ভাইয়া, যে আসলে ঘটনাটা কি। এটা অনেক সুন্দর একটা ম্যাথ ভাইয়া। জিরো কেন এরকম কিছু পাইছস নাকি? কোনটা? তুই মনে হয় মানে খুদাই ভয় পাইবি। আছে এরকম অংশ আছে এখানে। আচ্ছা আমরা থিওরিতে যাব একটু পর, আসেন দেখি তাহলে আপনাদেরকে বহুত ঝাটকা দিয়ে ফেলাইছি, আর ঝাটকা না দেই। তোরা কেউ কিছু বলবি না, আমি সামনে আগাবো। ওই কোন পাইন কথা বল। দেখ এখন কোনো কথা কয় না। দেখো ভাইয়া এই বিএ বা এই যে বিসি, এই দুইটা অরিজিন পাসিং স্ট্রেট লাইন না ভাইয়া, মূল বিন্দুগামী সরলরেখা না? দেখেন তো যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে y সমান mx তো মেইনটেইন করতেই হবে, তাই না? তাহলে y সমান mx ফরম্যাট যদি মেইনটেইন করতে চাই, একটু ঠান্ডা মাথায় আসেন তো ভাইয়া, PV সমান nRT। আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন y এক্সিস এ চলে গেছে t, x এক্সিস এ চলে গেছে t, এই যে। তাহলে বাকি অংশটা একটু চিন্তা করে দেখেন না ভাইয়া। এ ব্যাপারে কোনো আপত্তি আছে ভাইয়া? তাহলে আমি কি বলতে পারি না এই পোরশনটা কনস্ট্যান্ট না হলে p এবং t এর গ্রাফ কখনো স্ট্রেট লাইন হইতে পারে না, অরিজিন পাসিং স্ট্রেট লাইন বা মূল বিন্দুগামী সরলরেখা কখনোই হইতে পারে না। এটুকু কি বুঝাইতে পারি?
তাহলে এইটা কনস্ট্যান্ট মানে কি ভাইয়া, এরা দুইজন তো কনস্ট্যান্ট স্বাভাবিক, তার সাথে কে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তার মানে বুঝতে পারছেন ভাইয়া, বিসি অংশ আর ডিএ অংশ এরা দুইজন হচ্ছে সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। তাহলে সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেসে কাজের পরিমাণ কত হয় রে ভাইয়া, 0 পি ডিভি। তাহলে এই অংশটা হচ্ছে 0, তাহলে এই অংশের ওয়ার্ক ডান, তাই প্রথমেই বের করে দিলাম ভাইয়া ডব্লিউবিসি ডব্লিউডিএ এরা হচ্ছে 0। বুঝাইতে পারছি ভাইয়া? তো এটাই ছিল ভাই এই কোশ্চেনের মূল মন্ত্র, এই কোশ্চেনের মূল জায়গা এটাই ছিল যে আপনি এটা খুঁজে পান কিনা। এর পরের অংশে আসেন ভাই, এই অনলাইন থেকে কথা বলবে, এটা বুঝা গেছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার আসেন ভাইয়া এবি আর ডিসি বা সিডি। এবি সিডি দুই অংশেই দেখেন ভাই প্রেসারের কোনো চেঞ্জ নাই, প্রেসার চেঞ্জ হচ্ছে না ভাইয়া। তাহলে আরেকবার একটু মনে করে দেখি, পিভি সমান যদি এনআরটি হয়, এখানে প্রেসার কনস্ট্যান্ট আছে ভাইয়া, আপনি জানেন ইনি কনস্ট্যান্ট, আপনি জানেন ইনি কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হচ্ছে কি ভাইয়া, ভলিউম আর টেম্পারেচার। এখন স্বাভাবিকভাবে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে না কমে, বলতো রে ভাইয়া? টেম্পারেচার বাড়লে ভলিউম কি হবে, বাড়বে। টেম্পারেচার কমলে ভলিউম কি হবে ভাইয়া, কমবে। এখন দেখি তো ভাইয়া সমচাপ প্রক্রিয়ায়, যেহেতু চাপের কোনো পরিবর্তন নাই, সমচাপ প্রক্রিয়ায় কাজের সূত্রটা কি ছিল মনে করে দেখেন তো ভাইয়া, P ইনটু V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল। PdV W সমান কি ছিল, PdV। ডিভি মানে কি, ভলিউমে আর আয়তনের পরিবর্তন, তারপরে চূড়ান্ত আয়তন মাইনাস ইনিশিয়াল আয়তন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো চাপও দেন নাই, আয়তনের কোনো কথা না, তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, যদি পিভি সমান এনআরটি হয়, এনআরটি হয়, তাহলে ভি সমান কি হবে, এনআরটি ডিভাইডেড বাই পি। কোন আপত্তি আছে কিনা বলেন তো ভাইয়া? অথবা আপনি বলতেই পারেন এই যে প্রেসার তো সেম আছে, তাহলে পিভি সমান কি হবে, এনআরটি। তাই এই যে পি দিয়ে যদি গুণ করে দেই ভাইয়া, তাহলে এইটা কি হবে, এনআরটি ফাইনাল, এইটা কি হবে ভাইয়া, এনআরটি ইনিশিয়াল। তাই এনআর যদি কমন ফ্যাক্টর নিয়ে নেই ভাইয়া, তাহলে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। কোন আপত্তি আছে ভাইয়া? তাহলে এখন চিন্তা করে দেখেন তো ভাইয়া, আপনাকে আমি 64 গ্রাম অক্সিজেন দিয়েছিলাম না, তাহলে 64 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত, 2। আর এর মান আপনি জানেন, টি ফাইনাল। এখন আপনি কোন অংশ করবেন, এটা হচ্ছে প্রশ্ন, কোন অংশটা করবেন। ডাব্লিউ অফ এবি যদি বলেন, তাহলে দেখেন ফাইনাল হচ্ছে 800 আর ইনিশিয়াল কত ভাইয়া, 400। তাই 800 মাইনাস 400 যত আসবে তত। আর যদি ডাব্লিউ অফ সিডি বলেন, তাহলে 2 ইনটু 8.314, দেখেন সি থেকে ডি তে আসবে, তাহলে ফাইনালি 300, শুরুতে ছিল কত ভাইয়া, 500। তাই 300 মাইনাস 500, তাহলে এই জায়গা থেকে আপনি একটা কাজ পাবেন, এবং নেগেটিভ হবে এটা বুঝাই যাচ্ছে ভাইয়া। আপনারা জানেন ভাইয়া, টেম্পারেচার বাড়ছে, ভলিউম বাড়ছে, তাই কাজটা হবে পজিটিভ। টেম্পারেচার কমছে, তাই ভলিউম কমছে, তাই ওয়ার্ক ডান কি হবে ভাইয়া, নেগেটিভ। ভাইয়া জি ম্যাথটা পুরোটা বুঝতে পারছি, ওই পার্টটি তো আরেকবার বুঝাতে পারবেন, ওই যে ফার্স্টে WBCRDA ওইটা ওয়ার্ক ডান 0 কেন, ওই হ্যাঁ পার্টটা? ভাইয়া দেখেন, বিসি আর ডিএ এই দুটো পোরশনই দেখেন অরিজিন পাসিং স্ট্রেট লাইন। তাহলে অরিজিন পাসিং স্ট্রেট লাইন মানে কি ভাইয়া, তার স্লোপ কনস্ট্যান্ট। জি ভাইয়া। তো স্লোপ কনস্ট্যান্ট হইতে গেলে কি ভাইয়া, আয়তন বা ভলিউমটা কনস্ট্যান্ট হইতে হইছে। জি ভাই। আর ভলিউম কনস্ট্যান্ট হলে আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস তো ভাইয়া ওয়ার্ক ডান 0 হয়, কারণ ডিডব্লিউ সমান তোরা কি শিখে আসছিস ভাইয়া, টি ইনটু ডিভি। ডিভি 0 হলে ওয়ার্ক ডান কি হয়ে যাবে ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, ওকে কিন্তু তুলে নি। ওকে, সুন্দর একটি ম্যাথ, মানুষকে বোকা বানানোর জন্য যথেষ্ট। ভালো, আমি যদিও বিসিআর দিয়ে বুঝোস কিনা এটা দেওয়ার জন্য দিছিলাম। সঞ্জনা ভাইয়া বুঝা গেছে? জি ভাইয়া।
ওকে, ওই পান্থ, পান্থ কানাই, বুঝছস? এই আন্টির কি অবস্থা রে ভাই এখন? গত পরশুদিন আমার একটা অপারেশন হয়েছে, এক সপ্তাহ পরে রিপোর্ট দিবে, তারপর ভালো হবে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমার নাম একটা দে, দে 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 দে, এত আস্তে দিতে বেশি করে, এত আস্তে দিতে বেশি করে, কনফার্ম মানে ওকে তো আসবে, কোনো মার্ক নাই। আচ্ছা ভাইয়া, তাহলে সবাই আরেকটা জিনিস একটু দেখি তো ভাইয়া, আরেকটা জিনিস একটু দেখি, দিয়ে সামনে আগাই, আমাকে হতাশ করিস না। এই অঙ্কটায় তারা মেলাখানি আমারে ঠাট্টা মারছস, দয়া করে এরকম উষ্টা টুষ্টা মারিস না, একটু একটু নিজে থেকে বল, তারপর আমি থিওরিতে যাই ভাইয়া। অ্যাটলিস্ট এই জায়গায় আমারে ফালাই দিস না ভাই প্লিজ। একটা কার্নোট সাইকেল বা কার্নো চক্র, এইটার পিভি ডায়াগ্রাম আমরা এঁকে এঁকে খুবই অভ্যস্ত ভাইয়া, আরেকবার একটু প্র্যাকটিস করেন, পিভি ডায়াগ্রামটা এঁকে ফেলেন। আর এখনকার কাজ যেটা দিব ভাইয়া, সেটা হচ্ছে এইখানে তাপমাত্রার সাপেক্ষে এনট্রপির পরিবর্তনের ডায়াগ্রামটা দেখব, টিএস ডায়াগ্রামটা দেখতে হবে ভাইয়া। পিভি ডায়াগ্রাম এটা মনে হয় আমরা খুব ওয়েল নোন ভাইয়া, কার্নোচক্র, কার্নোচক্র প্রত্যেক পরীক্ষায় আমরা দেখেছি ভাইয়া, কার্নোচক্র পরীক্ষায় আসে। একটু কষ্ট করে কার্নোচক্রটা আগে, আর সেই কার্নোচক্রটা দেখলেই আপনি বুঝতে পারবেন তাপমাত্রার সাপেক্ষে এনট্রপির পরিবর্তন, চেঞ্জ ইন এনট্রপি, এই ডায়াগ্রামটা কেমন হইতে পারে। তাই কার্নোচক্র মানে সারা জীবন পিভি চক্র বুঝেন না, এরকমও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। তো আপাতত এটা একটু আঁকেন, তারপরে আমি সামনে আগাই যাই। একটু আগের অঙ্ক বুঝতে কি কোনো সমস্যা হয়েছে ভাইয়া দুজন? থ্যাংক ইউ। এই অনলাইন থেকে কেউ কিছু বলবি? না ভাইয়া, সব ঠিক আছে। ওকে, তাহলে এটা একটু এঁকে ফেল ভাইয়া। এই অঙ্কটা পাশাপাশি দেওয়ার কারণ আছে ভাইয়া, প্রথম অঙ্কটা আমি বুয়েটকে ডেডিকেট করে দিয়েছিলাম, যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এরকম হয়। এবারে ওই যে টিডিএস ডায়াগ্রাম যেটা ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির ওই যে রিটেনের যে 2 মার্কের প্রশ্ন, ওইখানে ভাই এরকম আসে যে কার্নোচক্রের ক্ষেত্রে তাপমাত্রা আর এনট্রপির পরিবর্তনের গ্রাফটা দেখাও, কারণ আপনারা একাডেমিতে সারা জীবন কি আঁকেন, পিভি গ্রাফ আঁকেন, তো একটু তো চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জ হয় এরকম। এখন আবার বলিস না যে ভাই তাহলে মেডিকেলের একটা কয়ে দেন, সকালে কইছিল, উত্তরও দিছি ভাই, তোদেরকে দিব। বিজ্ঞানী কার্নো কোন দেশের নাগরিক ছিলেন? ওই তো এটাও ভারতের, তো মেডিকেলে মেডিকেল সিস্টেম পারবি না, ঠিক আছে, ফ্রান্সের। আচ্ছা, কারো কি ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে কিনা একটু খালি বললেই হবে যে ভাই হয়ে গেছে। বিভাগ কি অবস্থা রে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ খুবই ভালো, এবার গ্রাফটা একটু এঁকে ধন্য করো। হ্যাঁ, আঁকছি।
তারপর তো জিপাই ভালো ঠিক ভালো বেশি যে চক্র দিয়ে কার্বনের কাজ করে তুমি যখন প্রশ্ন করছো তাই ছেড়ে দেবো মনে আছে সমস্ত প্রসারণ প্রসারণ সমস্ত কারণ অনেকদিন আগে করে মাথার মধ্যে পড়ছে শেষ কাগজে দোলা এই সামনে দিয়ে সময় শেষ কাগজ হয়ে গেছে মাথা ডলবো শেষ কাগজ নিয়ে আসবে মাথা ডলবো মাথার মধ্যে বসে সকালের ব্যাচে আমি একদম কথা বলেছি সকালের ব্যাচে এক বছর কই আমি তো রিসেন্টলি করছি তারা তারপর বলছে এতগুলো কি আমার বলার কিছু ছিল না এই সামনের দিন আসার সময় সবগুলো শেষ কাগজ পকেটে নিবি সবগুলো মাথা ডব কেন কিছু থাকে মানে আমার তো সবচেয়ে সোজা তুই ভুল ধারণা হ্যাঁ সেটা বল আমি এমবিসি হয়ে পারলাম যেটা বল আমি এমবিসি হয়ে পারলাম আচ্ছা তো ভাইয়া একটু দেখি আমরা মনে হয় জানি ভাইয়া যে এই যে পিভি ডায়াগ্রাম আচ্ছা যা এই দুটো আর এখন আঁকাইলাম আঁকাবো তোদের কি মনে আছে যে এরকম 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 মনে আছে কারো মনে আছে কারো এটা আঁকবো না আমি একদম থিওরি আসবো ওই কথা কও অনলাইন থেকে ভাইয়া একে জান তাহলে ভালো হয় সবার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা থিওরিতেও যাব আপাতত একটু আমি তাহলে ভাইয়া আমাদের প্রথম ছিল আইসোথার্মাল এক্সপানশন বা সমুষ্ণ প্রসারণ আর এইটাকে আমরা বলতাম দেখি কলঙ্কের ইতিহাস খাতায় রাখতে চাচ্ছিস না যে এই কলঙ্কের ইতিহাস খাতায় রাখা যাবে না আচ্ছা আমরা অবশ্যই জানি তারপর এডিয়াব্যাটিক এক্সপ্যানশন বা রুদ্ধতাপীয় প্রসারণ হয় আর তারপর আবার এই যে গল্পগুলো ঘটে ভাইয়া আমরা যদি একটু চেক করে আমরা বারবার করে বলতাম ভাইয়া যে এই চক্রটা একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে এই চক্রটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে আমরা কি বলতাম ফার্স্টলি কি হয় সমুষ্ণ প্রসারণ বা আইসোথার্মাল এক্সপ্যানশন তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ বা এডিয়াব্যাটিক এক্সপ্যানশন তারপরে সমুষ্ণ সংকোচন তারপরে রুদ্ধতাপীয় সংকোচন এই যে এইটা হচ্ছে আপনার কার্বন চক্রের পিভি ডায়াগ্রাম এই টেম্পারেচারটাকে আমরা বলতাম টেম্পারেচার অফ সোর্স T1 আর এইটাকে আমরা বলতাম টেম্পারেচার অফ সিঙ্ক বা T2 উৎসের তাপমাত্রা আর গ্রাহকের তাপমাত্রা তো প্রত্যেকটা জায়গায় তোমরা এনার্জি সাপ্লাই করতে হয় তাছাড়া কাজ করবে কোথায়
তো এনার্জি আমরা সাপ্লাই করি ভাই এই জায়গায়, তাই এইখানে এনার্জি সাপ্লাই করা হয় আর এইখানে সিস্টেমটা এনার্জি রিলিজ করে। তো এইটা হচ্ছে ভাই কার্নো চক্রের পিভি ডায়াগ্রাম। কার্নো চক্রের পিভি ডায়াগ্রাম মনে পড়ছে সবার? কথা বল। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, এবার বুঝার বিষয় হচ্ছে এইটা। আমি তো কখনো ভাবিনি যে এটা তো রাখতে পারবি, আমি তো ভাবছি এটা হয়ে গেছে, তারপর আমি এটা একটু দেখাবো যে ভাই দেখো এটা কত সুন্দর জিনিস। আচ্ছা ঠিক আছে, দিলাম। সামনে শুক্রবারে আয়, আসার সময় শিরিষ কাগজ লাগে। আচ্ছা ঠিক আছে। ওর খাতা ছিঁড়ে ফেলা দেখে আমার মনে হইলো ইতিহাসটা এরকম। ছোটবেলায় মাঝে মাঝে ইচ্ছা হইতে আছে একটু নোট খাতা, খুব মনোযোগ দিয়ে লিখতে শুরু করতাম, কিছুক্ষণ পর একটু কাটাকাটি হইত, ছিঁড়ে ফেলতাম কাগজ, আবার লিখতে শুরু করলাম। এভাবে 2-3 বার ছিঁড়ার পর নোটে করতাম। জীবনে কোনোদিন এইভাবে নোট করতে হবে। আচ্ছা ভাই, তাহলে সবাই একটু ভালো করে দেখি। যেহেতু টেম্পারেচার এক্সিস, তার মানে দুইটা টেম্পারেচার থাকবে, খুব স্বাভাবিক। এটাকে বললাম T1 ওই যে ওইটা, আর T2 একটু কম হয় সেটা হচ্ছে T2। এই হচ্ছে দুটো টেম্পারেচারের গল্প ভাই। এখন দেখেন ভাই, শুরুর এ পয়েন্টে এরকম ধরলাম, খেয়াল করে দেখেন তো ভাইয়া, এবি অংশের নাম কি? সমষ্ণ প্রসারণ। তার মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। একটু চিন্তা করে দেখেন তো, সমষ্ণ প্রসারণ, এখানে এনট্রপি বাড়ে না কমে? একটু চিন্তা করেন, সমষ্ণ প্রসারণ, হিট কি করছে? সে অ্যাবজর্ব করছে, হিট শোষণ করছে। তার মানে কি এখানে বিশৃঙ্খলা বাড়বে, তার মানে এনট্রপি বাড়ে। আপনারা জানেন না ভাইয়া যে আইসোথার্মাল এক্সপ্যানশনে এনট্রপি ইনক্রিজ করে বা সমষ্ণ প্রসারণে এনট্রপি বৃদ্ধি পায়। এটা আপনারা সবাই জানেন। যদি তাই হয়ে থাকে ভাইয়া, তাহলে এ থেকে বি তে গেলে টেম্পারেচার সেম থাকবে কিন্তু এনট্রপি বাড়বে। এই যে দেখেন ভাই, এনট্রপি বাড়ছে কিন্তু টেম্পারেচার সেম আছে। এ থেকে বি তে গেছে, এই দেখেন এনট্রপি বেড়ে গেছে কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে ভাইয়া? এবার দেখেন ভাইয়া, বি থেকে সি টেম্পারেচার কমছে, খুব সুন্দর কথা। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? বাহির থেকে কোনো তাপ নিবে না বা ভিতর থেকে কোনো তাপ ছাড়বে না, তার মানে তাপটাকে রুদ্ধ রাখবে। এডিয়াব্যাটিক প্রসেস, হিট ট্র্যাপড হয়ে যাবে। তাই সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপনারা ডিকিউ সমান বলেন 0। আর ডিকিউ যদি 0 হয় তাহলে এনট্রপির পরিবর্তন ডিএস, এটা সমান যেটা ডিকিউ ডিভাইডেড বাই টি বলেন, তাহলে এটা 0 হইতে বাধ্য। তাহলে এই যে বি থেকে সি, এখানে আপনি এনট্রপির কোনো পরিবর্তন পাবেন না। এনট্রপির পরিবর্তন না পাইলে হয় এখান থেকে উপরে উঠবে, না হলে এখান থেকে নিচে নামবে। আপনি দেখেন তো টেম্পারেচার কমে গেছে না ভাইয়া, তাহলে এখান থেকে কি হইলো? এই যে নিচে নেমে গেল। দেখেন এনট্রপির কোনো পরিবর্তন হয় নাই, টেম্পারেচার ফল করছে। এবার দেখেন সি থেকে ডি, এটা সমষ্ণ সংকোচন। তাহলে সমষ্ণ সংকোচন মানে কি? হিট ছেড়ে দেবে, তাহলে ভেতরের টেম্পারেচার কি হবে? ফল করবে, তাই এনট্রপি কি হবে ভাইয়া? কমে যাবে। তাই সি থেকে ডি, এই যে টেম্পারেচারের চেঞ্জ না হয়ে তার এনট্রপি কমে গেল ভাইয়া। আর ডি থেকে এ টেম্পারেচার বেড়ে গেল কিন্তু রুদ্ধতাপীয় বলে এনট্রপির কোনো পরিবর্তন হলো না। তাই কার্নো চক্রের টিএস ডায়াগ্রাম এই রকম। এগুলো এখন জানা রাখবে ভাইয়া। একাডেমিকে আপনার এটা নিয়ে কোনো মারামারি ছিল না, কিন্তু আমরা তো সামনে অ্যাডমিশন দেব, তাই অ্যাডমিশনের জন্য আমাদের এই কথাগুলো জানতে হবে ভাইয়া। এখন থেকে রেডি হইতে হবে অ্যাডমিশনের জন্য। আমাকে বল এবি, তুই দিতে দেখ হ্যাঁ, ভলিউম বাড়ছে না কমছে? তাহলে প্রসারণ, এবিবিসি হচ্ছে প্রসারণ আর সিডিডিএ হচ্ছে সংকোচন। অনলাইন ক্লিয়ার কিনা একটু আওয়াজ দাও তো ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। কি পড়াবো বলে শুরু করলাম আর আমি এখন কোন মোডে গেলাম। ভাবছিলাম এখন আরো, সকালে তো আরো পরে ধরা খাইছি, 2টা অঙ্ক দিয়ে ফেলাইছি, তারপর দিন সব একটা পুরা ক্লাস যখন আমার দিকে এরকম
তাই তোদেরকে আর অঙ্ক জীবন সরাসরি আগে থিওরি দিতে, হ্যাঁ? এই বোর্ড বুঝবো রে, এই যে ভালো করে মাথায় রাখো, ঢাবি বাহিনী ঢাকা ভার্সিটি কিন্তু একটা মজার জায়গা ভাই। তারণ চক্রের তাপমাত্রা বনাম এনট্রপির পরিবর্তন লেখচিত্রটা কারণ চক্র এমনই হয়েছে। এখন কিন্তু ভাবলি যে একটা রেক্ট্যাঙ্গেল মনে রাখবো বা করবো তখন বুঝবি আইওটি এবার দেখাইছে আইওটি ফুল ফর্ম দেখাইছে। খুব মানে এমআইএসটি যখন পরীক্ষা হইল খুব হতাশ হয়ে গেলাম। এমআইএসটি পরীক্ষা সবাই বের হয়ে মনে হয় প্রশ্ন এত সুন্দর এত সুন্দর, হয়তো তখন বুঝছি আমার একটা ভালো বাচ্চা ঠিক করতে পারছে। আর তখন আমার বোঝা শেষ, কারণ তোরা খুব খারাপ মানুষ হিসেবে, তোরা খুব খারাপ, তরুণতম খারাপ, কঠিন অঙ্ক পারো, সহজ অঙ্ক পারো। আমি খুবই বিরক্ত এটা ব্যাপারটা, বিশেষ করে তোকে উপর আমি খুবই বিরক্ত এটা। এবং ঘটনা তাই ঘটলো, আমার ভালো বাচ্চাগুলো সবার একটা একটা করে ডাক পজিশন 300 600 এরকম যে পজিশন এমআইএস কেউ চান্স পায় এরকম হচ্ছে। এবার আল্লাহর কাছে খালি বসে থেকে বলে আল্লাহ আইএফের প্রশ্নটা যেন একটু কঠিন হয়, তাছাড়া তো এই গোলাপান কনফিডেন্স হারায় ফেলাম যে আমরা চান্স পাচ্ছি না, একদম। এবং আইওটির পরীক্ষার প্রশ্ন আসলে একদম পুরো কাশো খাই দিচ্ছে। আমি তখন থেকে তো খুশি, এবার হবে কিছু, হ্যাঁ যা হবে তাই, ঠিক আছে। যে এমআইএসটি তো হয়েছিল 331তম, সে হয়েছে 30তম। তারপরে যেগুলো চান্স পায় নাই 100তম, 120তম, 80তম, 84তম। এই হচ্ছে আমার আইওটির পজিশনের অবস্থা। আমার পোলাপান, তাহলে আমার পোলাপানের অবস্থা বলছি। সহজ প্রশ্ন যেটা বোর্ডের চেয়েও সহজ হয়েছে সেটা, আর যেটা প্রশ্ন আল্লাহর নামে উঠাই দিল সেটা সহজ। দরকার, খুবই দরকার। আইওটিতে যারা ভালো করছে মোটামুটি ধরে নেয় তারা বইটা ভালো করে, কারণ ওদের ভয়টা চলে গেছে। আমার বইটা চান্স না হইলে দিয়েছে ঠিক আছে, তাই ওই যে ভয়টা একবার গেছে এই ভয় দিয়ে ওরা এইখান থেকে এই জন্যই তো বলি ঢাবির পরীক্ষায় চান্স পাওয়াটা ঢাকা ভার্সিটির জন্য জরুরি। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া দরকার হয় বই পড়তে ভালো, তাহলে অনেক ভালো হয়। আচ্ছা ভাই বোর্ডে আসে এবার আমরা একটু পেছনের দিকে ব্যাক করি। আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে শিখিয়েছে du প্লাস dw, এটা আমরা সবাই জানি। আর এটাকে আমরা একটু অন্যভাবে লিখে থাকি, এই dw টাকে আমরা বলে থাকি pdv। একটু ভালো করে সবগুলো কথা মাথায় রাখি ভাইয়া, dq du dw এরা প্রত্যেকে চিহ্ন সেনসিটিভ, এগুলো ভালো করে মাথায় রেখে ভাইয়া। হ্যাঁ, এই dq টা পজিটিভ হয় কখন? যখন সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে বা সিস্টেমটা হিটটাকে শোষণ করে। কারণ স্বাভাবিক ঘটনা কি ভাইয়া, আপনি একটা সিস্টেমকে তাপ দিবেন সে কাজ করবে, তাই স্বাভাবিক ঘটনা সব সময় পজিটিভ। তাই সিস্টেম যদি তাপ শোষণ করে বা সিস্টেম যদি হিট অ্যাবজর্ব করে তাহলে dq পজিটিভ, আর যদি কখনো রিলিজ করে ফেলে তাহলে নেগেটিভ। বাকিগুলো নিয়ে আসলে প্রশ্ন এরকম থাকে না, সব স্বাভাবিক। এর পরের যে কথাটা ভাইয়া ছিল সেটা হচ্ছে মোলার স্পেসিফিক বা মোলার আপেক্ষিকতা, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতাম। মোলার আপেক্ষিকতা ক্লাস 9 10 এর কথা মনে করে দেখেন না, আপেক্ষিকতা কাকে বলতে? যে কোনো একটা বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আপনি যে পরিমাণ তাপ দেন সেটা কিন্তু আপেক্ষিক তাপ বলে, তাই না? তাহলে কোনো একটা গ্যাসের
n মোলের তাপমাত্রা যদি আপনি ডিটি কেলভিন বাড়াইতে চান তাহলে এমনি তো বাড়বে না, কিছু পরিমাণ তাপ দিতে হবে। তো এই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আপনি কতটুকু তাপ দিবেন ভাইয়া? এইটা তো কোন একটা গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আপনি যে পরিমাণ তাপ দেন সেইটাকে বলে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট। C সমান আমরা বলে থাকি dQ ডিভাইডেড বাই NDT। তো এখন বুঝতেই পারছেন জুল পার মোল পার কেলভিন। অনলাইন থেকে কেউ কিছু জিজ্ঞাবেন? না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন একটু দেখি আর লেখা দেবে এনার্জি কইবে ফিকাল ধরনের আর একদম এই দুইটা শেষ করে দেন। আচ্ছা, এখন দেখেন ভাইয়া আমরা একটা তিনটা ঘটনা পড়ে থাকি। একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার বা স্থির তাপমাত্রায় টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেইটাকে বলে স্থির তাপমাত্রায় মোলার আপেক্ষিক তাপ, মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট টেম্পারেচার। আচ্ছা ভাইয়া বলেন তো তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কত? এনিথিং বাই জিরো কি হবে ভাইয়া? আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তাই স্থির তাপমাত্রায় মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট হচ্ছে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। স্থির তাপমাত্রায় মোলার আপেক্ষিক তাপ অসংজ্ঞায়িত। এই লাইনটা সম্ভবত আমাদের বইতে লেখা থাকে না, সেজন্য ফার্স্ট টাইপ যেগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা হয় ওদের এমসিকিউ এর পছন্দের প্রশ্নটা। আচ্ছা, এবার দেখি ভাইয়া আমরা একটু স্থির আয়তনে বলি। স্থির আয়তনে এই যে দেখেন ভাইয়া C সমান dQ বাই mdt। আচ্ছা ভাইয়া আয়তন যদি স্থির থাকে বলতো ভাইয়া dV টা কত হয়? একটু চিন্তা করে দেখতো ভাইয়া, তাহলে dQ সমান কি বলবো? dU প্লাস 0 মানে কি dU, আর এইটা তাহলে dU ডিভাইডেড বাই কি হইলো? mdt। কোন আপত্তি আছে? এবার যদি স্থির চাপে বলে ভাইয়া তাহলে তার কিছু করার নাই, তাহলে Cp এইটা সমান কি হবে একটু ভালো করে দেখেন ভাইয়া, dQ বাই mdt। আর dQ সমান পুরাটা লিখবো ভাইয়া, তাহলে এটা হচ্ছে dQ প্লাস pdV ডিভাইডেড বাই mdt। যা Cp থেকে Cv যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন Cp থেকে যা Cv বিয়োগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ভাইয়া R। এটা পরীক্ষার খুবই বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখাও যে Cp মাইনাস Cv সমান R অথবা Cp is greater than Cv, এটা প্রমাণ করো। এই যে ভাইয়া ডেফিনিশন থেকে পাওয়া যায় Cp সমান কি এটা লিখে দিবেন, Cv সমান কি এটা লিখে দিবেন, তারপর Cp থেকে Cv বিয়োগ করবেন, দেখবেন এটা পেয়ে গেছে। ওকে, বিয়োগ করলে পাওয়া যাবে, এটা বুঝা গেছে? ওই যে দেখেন ভাইয়া du du তো কেটে যাবে, খালি কি থাকবে pdv। pv সমান কি জানিস? nrt, তাহলে pdv সমান কি? nrdt। তাই ndt ndt কেটে যাবে, আরটা থেকে যাবে। কোনটা ভাইয়া? এটা কি চাপের পরিবর্তন ভাইয়া? dv টা কিন্তু আয়তনের পরিবর্তন, p টা কিন্তু চাপ, আয়তনের পরিবর্তন না। ঠিক আছে, তাই এইটা যেহেতু চাপের পরিবর্তন না, ডিফারেন্স ইন প্রেসার না, এটা তো স্থির ভাইয়া, এরকমই থেকে যাবে। ঠিক আছে, ওটা যদি dp হইতো তাহলে জিরো। আমরা আরো একটা গল্প জানি ভাইয়া, সেটা হচ্ছে Cp বাই Cv এইটা সমান হচ্ছে গামা। Cp বাই Cv এইটা সমান হচ্ছে গামা। এবার আমরা একটু ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার সাথে এগুলোর একটু সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার সাথে এদের সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। এই পর্যন্ত ওকে সবাই? আচ্ছা, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কি ছিল ভাইয়া? যে কোন গ্যাসের কণাগুলো তিনটা অক্ষের সাপেক্ষে কিভাবে মুভ করতে পারে, এই যে জার্নিটা, সেই জার্নিটাকে আমরা বলতাম ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। এক পারমাণবিক গ্যাসের কত পড়াইছিল সেদিন থেকে যোগ করে দেখাইলাম। মনোঅ্যাটমিকের কত? 10, ডাইঅ্যাটমিক 5, আর ট্রাইঅ্যাটমিক 6। কার্বন ডাই অক্সাইড কত? 5। ও আচ্ছা, লিনিয়ার, সেজন্য 5। আচ্ছা ঠিক আছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার সাথে যখন ভাই আমরা রিলেট করতে চাইবো তখন সবার আগে একটু বলে নেই ইন্টারনাল এনার্জি বা অন্তঃস্থ শক্তি, এটার মধ্যে কি থাকে ভাইয়া? আমার সেই কণাগুলোর বিভব শক্তি আর কণাগুলোর গতি শক্তি।
ন্যাচারালি প্রাকৃতিক ভাবে পদার্থ যে শক্তিটা অর্জন করে সেটাকে বলে ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জির একটা অংশ হচ্ছে পার্টিকেল বা কণাগুলোর বিভব শক্তি, আর আরেকটা হচ্ছে গতি শক্তি। আমরা খুব ভালোভাবে আপনাদেরকে পড়াই আসছি ভাইয়া, এই গতি শক্তি মানে কি, যে কাঁপাকাঁপি। এই কাঁপাকাঁপি পরিবর্তন কি করে ভাই? তাপমাত্রার পরিবর্তন করে। তাই এই বেচারাটা তাপমাত্রার পরিবর্তন ঘটায়। অন্তস্থ শক্তির এই অংশটা কজেস চেঞ্জ ইন টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তন ঘটায়। কজেস চেঞ্জ ইন টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তন ঘটায়। আর এই অংশটা ভাইয়া অবস্থার পরিবর্তন ঘটায় বা কজেস চেঞ্জ ইন স্টেট, কজেস চেঞ্জ ইন স্টেট অথবা অবস্থার পরিবর্তন ঘটায়। তাহলে আমরা কি দেখলাম ভাইয়া? প্রাকৃতিক ভাবে পদার্থ যে শক্তিটা অর্জন করে সেটাকে আমরা অন্তস্থ শক্তি বলি। আর এই অন্তস্থ শক্তির একটা অংশ দিয়ে কি হয়? তার তাপমাত্রার পরিবর্তন হয়, আর আরেকটা অংশ দিয়ে তার অবস্থার পরিবর্তন হয়। ওই যে ছোটবেলায় তাপীয় রেখায় দেখেছিলাম ভাইয়া, টিং 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 টিং, ওই যে সেই ঘটনাগুলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া মনে কর একটা চেম্বারে কোনো গ্যাসকে তাপ দিল, এই গ্যাসের কণাগুলোর এরকম ভাবে কাঁপাকাঁপি না, কিন্তু গ্যাস কি অন্য কোনো অবস্থায় পরিণত হবে? তাহলে এই যে তাপের কারণে যে অন্তস্থ শক্তির পরিবর্তন যদি হয় ভাইয়া, সেই অন্তস্থ শক্তির পরিবর্তনে এটার অবস্থার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কিসের পরিবর্তন হয় ভাইয়া? তাপমাত্রার পরিবর্তন হয়। তাই অন্তস্থ শক্তির পরিবর্তন মূলত গতি শক্তির পরিবর্তন। তাই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বেসিক্যালি কি ইন্ডিকেট করে ভাইয়া? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কারণ কি ভাইয়া? ওই গ্যাসটার অবস্থার কোনো পরিবর্তন হয় না। এখন ভাইয়া চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস যেটা আমরা পড়ে আসছি সেটা একটু মনে করে দেখেন। ইকে এইটা সমান এক পারমাণবিক গ্যাস হলে আমরা পড়ে আসছি 3/2 nRT, এক পারমাণবিক হলে। দ্বি পারমাণবিক হলে 5/2, 3 পারমাণবিক হলে 6/2। তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, এইটাকে তাহলে আমি একটু রিপ্লেস করলাম x কে, যেখানে x কে আমরা বললাম ডিগ্রি অফ ফ্রিডম, x কে বললাম ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। তাহলে এই জায়গা থেকে ভাইয়া আপনারা এই যে গতিশক্তির পরিবর্তন, এটার জন্য আপনি কি বলতে পারেন না x/2 nRdt? পারেন না? দেখেন তো ভাইয়া, এবার একটু আমাকে এইখান থেকে বলেন তো ভাইয়া, du সমান কি বলা যায়? cv * ndt বলা যায়। du সমান হচ্ছে cv * ndt। তাহলে এই জায়গা থেকে আপনি খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা পাইলেন, cv সমান h/2r। অ্যাডমিশন টেস্টে এর চেয়ে ইম্পর্টেন্ট সূত্র খুব কম আছে ভাইয়া। cv সমান h/2r। এবং অধিকাংশ সময় বলে কার্বন ডাই অক্সাইডের cv কত? কার্বন ডাই অক্সাইডের cv কত? 2.5r। ঠিক আছে? অনলাইন বাহিনী কিছু বলবেন? এই ওরা নাই আছে? দেখা যায় ক্যামেরা, দেখা যায়। এ তোরা কেউ রইছস রে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে সিপি পাই নিশ্চয়ই তো কোনো প্রবলেম নাই। সিপি সমান কি? এই যে দেখ, সিপি মাইনাস সিপি সমান আর। তাহলে সিপি সমান কি ভাই? আর প্লাস সিপি। তাহলে সিপি সমান হচ্ছে r * 1 + x/2। এবার গামা সমান কি ভাইয়া? cp/cv। তাহলে cp কে cv দিয়ে যদি ভাগ করে দিস তাহলে কি পাবি? cp কে cv দিয়ে ভাগ করে দে, তাহলে এইটাকে বলা যাবে এই তো। তাই ডিগ্রি অফ ফ্রিডম বসানোর সাথে সাথে গামা বের হয়ে যাবে। তাই গামা = হচ্ছে 2/x + 1। লাগবে ভাইয়া, এগুলো লাগবে। এই যে এই সেগমেন্টটা একাডেমিকের জন্য, আর এই সেগমেন্ট পুরোটা অ্যাডমিশনের জন্য। গামার তাৎপর্য কি? তার প্রথম কথা হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে, এইচএসসি হোক আর না হোক। আমি কোথায় কেন
জাস্ট ফর 2 মিনিটস আসতে পারি? তোমার শাড়িটা কি করেছে? আচ্ছা, এসব তোরা গোলাবাদ করে শোন। কালকে শিশির ভাই পিকনিকে যে রাফেল রাতে শাড়ি পাইছে, তার মনের কষ্ট সকালবেলা থেকে তার চোখ মুখের ভাষা যে কথা বলতে পারতেছে না কষ্টে, যে শাড়ি আছে কিন্তু শাড়ি কারে পরাবে সেই মানুষটা নেই। ঠিক আছে, শাড়ি পাইছে, বুঝছস? তুমি এখন পোলাপানকে যতই কথা ঘুরাইতে চাও না কেন, পোলাপান করেছে। ঠিক আছে, তুমি কই যে প্যারায় আছো, সিগনেচার প্যারায় লোকটা গেছে না আছে? গেছে, কিসে প্যারায়? অলরাইট লিসনার, সবাই এটা অনলাইন বাহিনী আওয়াজ দে। ভাইয়া জি ভাইয়া। তোরা যে আমাকে ক্লাসের শুরুতে এরকম একটা ছ্যাঁকা দিবি, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমরা কি করলাম ভাইয়া আবার? আবার তোরা পিভি ডায়াগ্রাম আঁকতে পারোস না, কর্মচক্রের আবার কয়েকদিন বললাম। আজকে যে লেকচারটা খুলে দেখিস, কি সাংঘাতিক হারে তোদেরকে থার্মোডাইনামিক্স পড়ানো হচ্ছে। থার্মোডাইনামিক্সের মধ্যে পড়ানো হয়েছিল। আবার কোয়েশ্চেন যে ভাই আপনি থার্মোডাইনামিক্স পড়াইতেছেন, এরকম কথা কইস না। তোরা তো মানুষ খারাপ, ভালো না। এবার একটু দেখি তো ভাইয়া, আমরা যদি আপনাদেরকে আইসোকোরিক বা সম আয়তন প্রক্রিয়ার কথা বলি, আইসোকোরিক বা সম আয়তন প্রক্রিয়ার কথা বলি, তাহলে সবার আগে পিভি ডায়াগ্রাম দেখেন। আইসোকোরিক বুঝতেই পারছেন, আয়তনে কোনো পরিবর্তন হবে না, চাপ বাড়তেও পারে কমতেও পারে, হোয়াটএভার ইট ইজ। একটু চিন্তা করে বলেন তো ভাইয়া, একদম ইনিশিয়াল ভলিউম আর ইনিশিয়াল প্রেসার জিরো হবে এরকম একটা সিস্টেম তো করা সম্ভব? তাই আমি মনে করে নিলাম শুরুতেই তার ভলিউম যেটা ছিল সেটা হচ্ছে এইটা, আর তার প্রেসার যেটা ছিল সেটা হচ্ছে এইটা। শুরুতে
এরপর থেকে এখন গল্প আসে, তার আয়তনের পরিবর্তন হবে না, চাপ বাড়তেও পারে চাপ কমতেও পারে। তাহলে চাপ বাড়লে দৌড় মারবো, চাপ কমলে নেমে যাবো। আপনি তো জানেনই ভাই আমার ব্লাড গ্রুপ এবং টেন্ডেন্সি দুইটাই বি পজিটিভ, সেই জন্য ভাই এই যে এটা বাড়াই দিলাম। আপনার ইচ্ছা হলে আপনি কমাই দেন, আমার কোনো আপত্তি নাই। দেখেন আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, চাপের পরিবর্তন হয়েছে। তাই সম আয়তন প্রক্রিয়ার পিভি লেখচিত্র হচ্ছে এরকম। এবার দেখেন তো ভাইয়া এইটার স্লোপ বা ঢাল কত? আচ্ছা আমি কি গরুর মতো স্লোপ লিখলাম কেন? এগুলা কি আমি ফার্স্ট ইয়ারের বাচ্চা পেয়েছি? তাহলে এটা কত ভাইয়া দেখেন তো, এটা 0 তাই না? জি ভাইয়া। জি কইছাস কি রে? ওই tan 90 ডিগ্রি 0 রে। এখন আর কথা কইবে না, অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত ভাইয়া। এই কথা বলবো। ওকে, এবার দেখেন ভাইয়া আপনারা যে পিভি সমান এনআরটি বলেন, এই জায়গাতে ভলিউমটা কনস্ট্যান্ট করে দিলাম। তাহলে নির্দিষ্ট মোল সংখ্যার গ্যাস যদি নিয়ে আসি তাহলে পি আর টি এর মধ্যে সম্পর্ক কেমন হবে ভাইয়া? পি এবং টি প্রপোর্শনাল, সম্ভবত আজকের ক্লাসের শুরুতে গ্রাফ দিয়ে এটাই দেখাচ্ছিলাম। তাহলে পি আর টি যদি প্রপোর্শনাল হয় তাহলে আমরা বলতেই পারি ভাইয়া পি ইনিশিয়াল বাই পি ফাইনাল সমান পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। আর সেজন্য পিপি গ্রাফটা কেমন হবে? একটা অরিজিন ক্রসিং স্ট্রেট লাইন, যেটা আজকের ক্লাসের শুরুতে আপনাদের সাথে গল্প হচ্ছে। শুরুতে থেকে তো আর সলিড টানতে পারবো না ভাইয়া, কারণ ইনিশিয়াল প্রেসার বা টেম্পারেচার তার কারণ জিরো হইতে পারে না। আচ্ছা তাহলে এটা আপনার আইসোকোরিক প্রসেসের এই গল্প। এবার আপনারা সবাই জানেন ডিডব্লিউ সমান হচ্ছে পিডিভি। আইসোকোরিক প্রসেস হওয়ার কারণে ডিভি কত হয়ে গেছে ভাইয়া? 0। তাই কাজের পরিমাণ কত হবে ভাইয়া? 0। তাই সম-আয়তন প্রক্রিয়া আপনার কাজের পরিমাণ হয় 0। এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আপনাকে কি বলে? এটা 2 মার্কের প্রশ্নের জন্য খুব বেশি জরুরি ভাইয়া। এই দেখেন এটা 0। তাহলে এই সম-আয়তন প্রক্রিয়ার সিস্টেমে যত তাপ দিবে সম্পূর্ণ তাপ কি কাজ করবে ভাইয়া? অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাবে, কোনো কাজ হবে না। তাই আইসোকোরিক প্রসেসে আপনি যত হিট সাপ্লাই করবেন, টোটাল সাপ্লাই হিট ইট উইল কজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইট উইল কজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। বুঝাইতে পারছি না পারি না? একটু আওয়াজ দিও তো ভাইয়া। জি ভাইয়া। এটা কিন্তু 2 মার্কের প্রশ্নের জন্য মারাত্মক রকম ইম্পর্টেন্ট, মারাত্মক রকম ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশনের এমসিকিউ তো আছেই। তোরা যদি কারণ হচ্ছে করে টিভি ডায়াগ্রামটা পারতি তাহলে আমি এখন এসে তোদেরকে আবার কি করতাম, মানে তোরা প্রতিনিয়ত আমার কথা ঠেস খাইতেই আর কি, ধর এটা পেরে গেলি, তাহলে এখন এসে বলতাম পারস তো এক টিভি ডায়াগ্রাম তো আসলে আছে। আর আমি যে ঝাড়িটা দিব এটার গ্রাউন্ডও তোরা দিবি না, তোরা টিভিটাই পারস। আর আমি কত আশা করেছিলাম যে এই জায়গায় সেই জায়গায় ঝাড়িটা বানাবো। ওকে, তাহলে আইসোকোরিক প্রসেস হয়, ইনফরমেশন গুলো ভালো করে মাথায় রেখো। আবার ডান পাশে এখানে ফাঁকা রেখো না। পরে আবার আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা হয় যে পি বাই ডিভি কি হবে। বোর্ড মুছবো রে ভাইয়া। ওই আন্টারা বুঝতাছস ঠিক মতো? এটা কি লিখছে কেন? আন্টারা তুই নাই রে? আছে তো।
আচ্ছা ভালো কথা, একটা জিনিস চেক করলাম, তোরা খাতায় প্রথমে গোল্লা মেরে দিছিস, বুঝলেন? দ্যাটস নাই, বিনোদন মিস হয়ে গেল। আরে না, ফার্স্ট ইয়ার এরকম বহুত হয়েছে, ফার্স্ট ইয়ার এরকম বহুত হয়েছে, যে প্রথম আছে ক্লাসে, প্রথম দিন ক্লাসে আসছে, মানে কোনো কাহিনী ছাড়া এসে উপরে দুটা গোল্লা দেখে, দিদিটা গোল্লা দেখে, গোল্লা দেখে। ইমন তো লজিক্যাল কারণে দিছিল না, ব্যাংকের পরে দিয়েছিলাম প্রচুর গোল্লা ছিল, তার মধ্যে ও একটা গোল্লা বেরিয়ে দিল, কিন্তু ফার্স্ট ইয়ারের গুলো তো মনে কর আবেগের চোটেই দেয়। বুঝি না? ও আচ্ছা, তোরা কি লাইভ দুটা কাহিনী আবিষ্কার করতে যাচ্ছিস? এই যে আছে না, গরু বাড়ছে গেছে, ছাগল বসে রয়েছে, এই ছাগল গুলার জন্য এই লাইটের রিফ্লেকশন করে দেখতে পায় না, গোলা করে রাখছি, যখন কিছু লিখবো না। আচ্ছা, এবার দেখি তো ভাইয়া, আইসোব্যারিক বা সমচাপ। আইসোব্যারিক বা সমচাপ, এরপর আমি দুটো অঙ্ক করতে দিব, বাসায় আজকে দুটো অঙ্ক করে রাখবে ঠিক মতো, দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া আইসোব্যারিক। ভাই পিভি ডায়াগ্রাম কেমন হবে এটা বোঝা যাচ্ছে ভাইয়া। দেখেন ভাইয়া, আয়তনের পরিবর্তন হইতে পারে কিন্তু চাপের কোনো পরিবর্তন হবে না, তাহলে আয়তন বাড়তেও পারে কমতেও পারে, তোরা তো জানিসই ভাইয়া। এই গ্রাফের স্লোপ কত, এইটা মনে হয় বলা যাচ্ছে। এরপর ভাইয়া দেখেন, এখানে আপনি যে পরিমাণ তাপ দিচ্ছেন তার খানিকটা অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাচ্ছে, খানিকটা কাজ করতেছে, তাই এখানে কোনো কিছু বলা যাবে না, পার্শিয়ালি কাজ করে, পার্শিয়ালি অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটায়। এইখানে কাজ যদি বের করতে চাই ভাইয়া, একটু ঢং করব, কত কঠিন কাজ করতেছি দেখেন, তাহলে প্রেসার তো কনস্ট্যান্ট, তাইলে বাইরে বের করে দিলাম, পুরো সর্বনাশ, দেখছেন আমি কত কঠিন কাজ করতেছি। ওয়াও, ও ভাই, P into dV, P constant, dV মানে কি, V final minus V initial, কোথায় একটু কাহিনী করে আসলাম, দেখাইলাম ইন্টিগ্রেশন পাই। তোরা কয়জন বলবি বলতো ভাই, যে ইন্টিগ্রেশন অফ dV সমান V, এটা কতজন বলবি তাদের? এর থিম এরকম না ভাইয়া, যে অনেকগুলো ছোট ছোট ডিভিশন করলে V হয়, বলবি না এরকম কিছু? অনলাইন থেকে কেউ কিছু কষ্ট করে? আসলে আমার কথা শুনতে পাচ্ছে না, কিছুক্ষণ আগ পর্যন্ত তো চিল্লাই, এখন কথাটা ক্ষুদ্র, তুই কি কথা শুনতে পাচ্ছিস? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এবার দুইটা অঙ্ক লিখতে হবে, এখানে তার কিছু বলার নাই। ও হ্যাঁ, আর একটা গল্প, সেটা হচ্ছে পিভি সমান এনআরটি যদি হয়, তাহলে এখানে তুমি কি স্থির রাখছো ভাইয়া? এইটা কনস্ট্যান্ট রাখছো, তাই ভি আর টি এর রিলেশন হবে এরকম। তাই যদি কখনো ভিটি গ্রাফ আঁকা থাকে তাহলে দেখে নিও ভাইয়া, যদি কোনো থার্মাল প্রসেসের ভিটি গ্রাফটাও এরকম হয়, অরিজিন পাসিং স্ট্রেট লাইন হয়, তাহলে বুঝে নিও এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এবার দুটো অঙ্ক দেখতো ভাইয়া,
সাশার জন্য দুইটা অঙ্ক লেখ, অঙ্ক করবি, বাকি দিবি না কেউ। লিখেন -10°C তাপমাত্রা, ও দাঁড়া, এটা এরকম করে বললে ভালো হয়, উদয় এত বড় ল্যাঙ্গুয়েজ কেন লিখতে যাবে। এটা একটা কন্টেইনার, এখানে পানি আছে ভাইয়া, ওয়াটার ওয়াটার, পানি। কতটুকু পানি? মনে কর ভাইয়া 6 লিটার পানি আছে। তাপমাত্রা কত? মনে কর 30°C। 30°C টেম্পারেচারের 6 লিটার ওয়াটার আছে এখানে। এখন ভাইয়া এর মধ্যে একটা আইস পিস নিয়ে এসে দিব। এই আইস কতটুকু? মনে কর 500 গ্রাম। টেম্পারেচার কত? মনে কর -10°C। এই আইসটা যদি এখন এটার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে এই মিশ্রণের ক্ষেত্রে এনট্রপির মোট পরিবর্তন কত? মিশ্রণ তৈরিতে এনট্রপির মোট পরিবর্তন কত? মিশ্রণ তৈরিতে এনট্রপির মোট পরিবর্তন কত? ডিটারমাইন টোটাল চেঞ্জ ইন এনট্রপি ফর দ্য মিক্সচার। ডিটারমাইন টোটাল চেঞ্জ ইন এনট্রপি ফর দ্য মিক্সচার। মিশ্রণের মোট এনট্রপির পরিবর্তন কত? কোশ্চেন ক্লিয়ার? অনলাইন বাহিনী আওয়াজ দে, কোশ্চেন ঠিক আছে কিনা? জি ভাইয়া। ভাইয়া ওকে, এবার আরেকটা কোশ্চেন লেখ। একটি কার্নো ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের, একটি কার্নো ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের 1/5 কাজে পরিণত করে। একটি কার্নো ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের 1/5 কাজে পরিণত করে। এ কার্নো ইঞ্জিন converts 1/5 of supplied energy, 1/5 of supplied energy into work done. এটির গ্রাহকের তাপমাত্রা 99°F হ্রাস করলে, 99°F হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয়। এটির গ্রাহকের তাপমাত্রা 99°F হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয়। If sink temperature is decreased by 99°F, if sink temperature is decreased by 99°F, efficiency becomes doubled. Question number 1, উৎস ও গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। উৎস ও গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। Determine temperature of source and sink. Determine temperature of source and sink. Number 2, দক্ষতা দ্বিগুণ করতে উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হয়? দক্ষতা দ্বিগুণ করতে উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হয়? Determine change in source temperature. Determine change in source temperature to ensure
the efficiency twice. To ensure the efficiency twice. এই মুহূর্তে করতে বলে তো লাভ নাই, তাই না? তাহলে সময় দিলাম, বাসায় যাবেন, বাসায় যে পুরাতন যে অঙ্কগুলো করেছেন সেগুলো একটু নজর দিবেন। আমরা তো ফার্স্ট ইয়ার না যে আমরা একদম শুরু থেকে আপনাদের ভেঙে ভেঙে পড়া, আমরা তো একটু পুরাতন ব্যাকগ্রাউন্ড চাইবো, তারপর না হয় ভেঙে দিব। আজকে যেরকম দুইটা প্রসেসের এরকম ভেঙে দিছি, আজকে সামনের ক্লাসে দুইটা প্রসেস ভেঙে দিয়ে এনট্রপির পরিবর্তন সহ সবগুলো ভেঙে ভেঙে করাই। বাট তার আগে আপনার একটু স্টাডি করা দরকার, সেজন্য আপনাকে স্টাডি শেষ যে এটা করার জন্য করে অঙ্ক করতে হবে। ঠিক আছে, ওকে, দেখে আসে সামনের ক্লাসে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোনটা? কোথায় দেওয়া আছে? রাহাত দিছে মনে হয়? তাহলে কে দিছে? তাহলে আরিফ দিছে। রাহাত বা আরিফ ছাড়া এই অকাশ কেউ কারণ না। এরপরে ভাই গ্রুপে জিজ্ঞেস